দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমাদের এই সাপ্তাহিক আয়োজনে আমরা কথা বলি বিগত সরকারের শাসন আমলে যারা আয়নাঘরে বন্দী ছিলেন এবং যারা এখনও নিখোঁজ, যাদেরকে তাদের স্বজনরা খুঁজে ফিরছেন, সেই সমস্ত পরিবার সদস্যদের সাথে আমরা কথা বলি যারা বিগত দিনে এবং বর্তমানেও মানবাধিকার নিয়ে কাজ করছে এবং মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যারা সোচ্চার এবং প্রতিবাদ মুখর, সেই মানবাধিকার কর্মীদেরকেও আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা এমন ব্যক্তিদেরকে এখানে আলোচনার জন্য নিয়ে আসি যারা বিগত সময়ে আয়নাঘরে বন্দী ছিলেন, ভয়াবহ নির্যাতন এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখ থেকে ফেরত এসেছেন। সেই সমস্ত ভুক্তভোগী মানুষদের সাথে আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলি। আমরা তাদের কাছ থেকে শুনি তাদের উপর কতটা নরক যন্ত্রণা বয়ে গিয়েছে। আমরা আজকে আলোচনার জন্য এমন দুজন মানুষকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি যাদের জীবনের উপরে নারকীয় এবং বর্বরতার, খুবই নিষ্ঠুর এবং অমানবিকতার শিকার তারা হয়েছেন। তাদের একজন ওয়াসিম ইফতেখারুল হক। তিনি আজকে আমাদের সাথে তার অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। আমরা আরেকজনকে আমাদের এই আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি। তিনিও আয়নাঘরে বন্দী ছিলেন। তিনি হাবিব সাত্তার সবুজ। সবুজ ভাই, আপনাকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আপনার কাছে যেতে চাই, ইফতেখার ভাই, আপনি এই খুনি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে ধারাবাহিকতা ছিল, সেই শেখ হাসিনা এবং তার বাহিনীর টার্গেটে পরিণত কেন হয়েছিলেন? কেন আপনাকে আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল? কি এমন আপনি করেছেন? কি কর্মকাণ্ডের সাথে আপনি নিজেকে জড়িয়েছিলেন? অর্থাৎ আপনার রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ শফিক ভাই, এনটিভির সবাইকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করলেন, এটার অ্যান্সারটা আসলে বলতে গেলে অনেক বড় হয়ে যায়, বাট এত বড় করে বলতে চাই না, বলা সম্ভব নয় এই মুহূর্তে। বেসিক্যালি সব স্টোরির পিছনে তো আর একটা স্টোরি থাকে, আরও স্টোরি থাকে, ছোটো ছোটো অনেক স্টোরি থাকে। তো এরকম অসংখ্য স্টোরির ফলাফল হচ্ছে আমাদের এই গুম হওয়া। বেসিক্যালি আমরা ফেসবুকে লেখালেখিটা শুরু করি হচ্ছে 11-12 সাল থেকে। সেই সময় থেকেই আমাদের ভিতরে ভয়গুলো কাজ করা শুরু করতো। তো আমরা বুঝতাম যে আমরা মনিটরিংয়ের মধ্যে আছি, আমাদেরকে ফলো করা হচ্ছে। বাট শুরুর সময়টাতে আমরা সামহাও বেঁচে গেছি। ওই সময়টাতে বোধহয় 57 ধারাও আসলো। মানে 57 ধারার মাধ্যমে সম্ভবত প্রথম মানুষের মুখ বন্ধ করার একটা চেষ্টা শুরু হলো আর কি। এর কদিন পরে বোধহয় প্রচণ্ড গুম খুন শুরু হলো। স্পেশালি গুমটা তো ভয়াবহভাবে বেড়ে গেছে 14 সালের দিকে, এটা 13-14 সালের দিকে, 13 শেষের দিকে, 14 শুরুর দিকে। রাইট, ইলেকশনটা হলো 14 সালে। তো বেসিক্যালি ওই সময় পর্যন্ত আমরা অধিকাংশই মানে মাল্টি আইডি দিয়ে লিখতাম, মানে বেসিক্যালি ডিফারেন্ট কোনো আইডিতে, যে পরিচয় গোপন করে, অধিকাংশ আর কি, সবাই না। তো এরপরে ওই সময়টাতে ইলেকশনের সময় আমরা খুবই আতঙ্কে ছিলাম। সরকারের সমালোচনায় আপনারা কেন নিজেদেরকে আপনি জড়ালেন? শুরুটা হচ্ছে যে দেখেন, প্রত্যেকটা মানুষের বিবেক আছে। আপনি আছেন, আপনার সামনে যদি একটা অন্যায় ঘটে, আপনি এটা নিয়ে কথা বলবেন। কথা বলারই স্বাভাবিক। কথা যদি আপনি না বলেন, সেটা অস্বাভাবিক। কেউ ভালো কিছু করলে আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, খারাপ কিছু করলে আপনি নিন্দা করবেন। এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার, মানুষের খুব বেসিক ব্যাপার, এটা বেসিক ইনস্টিংক্ট। এটা যে আমি কথা বলবো, আমি যদি খারাপ কথা বলি, ভুল কথা বলি, আপনি আমাকে ক্রিটিক করবেন, বাট ইউ ক্যান কিল মি। আপনি আমাকে মারতেও পারেন না, আপনাকে মেরে ফেলতে পারেন না। তো গভর্নমেন্ট যেটা করলো সেটা হচ্ছে, আমরা তাদের বিভিন্ন ঝামেলাগুলো নিয়ে যখন কথা বলছিলাম, তখন তারা আমাদের উপরে অ্যাটাক শুরু করলো।
আমরা হয়তো 18 সালে আমাদেরকে আমাদের চূড়ান্ত পরিণতি তারা দিয়েছে, বাট সেই সময় থেকে কিন্তু অ্যাটাক হচ্ছিল, বিভিন্নভাবে অ্যাটাক হচ্ছিল। তো যাক, 14 ইলেকশনের সময় আমরা বেঁচে গেলাম কোনোভাবে। আমাদের উপরে মানে দৌড়ের উপরে ছিলাম, আমরা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, পলাতক ছিলাম বিভিন্ন সময়, বাট ওই সময় আমাদেরকে ধরা হয় নাই। বাট ফাইনালি যখন 18 সালটা আসলো, তখন বোধহয় গভর্নমেন্টের আর তর্স হইল না। এই সময়টাতে 18 সালে ম্যাডাম জিয়ার রায়টা দেওয়া হলো, ওনাকে জেলে পাঠানো হলো। আমি যদি ইফতেখার ভাই একটু আপনাকে পেছনে নিয়ে যেতে চাই, এই যে আপনার সরকারের অন্যায় কাজের বিরোধিতা করা, সরকারের সমালোচনা করা, এই যে রাজনৈতিক যে বোধ, এই বোধটা, এই সচেতনতাটা আপনার কখন থেকে আপনার ভিতরে ঢুকলো? অর্থাৎ আপনি ছাত্র জীবন, তারপরে হলো আপনার কর্মজীবন, এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? ওয়েল, বেসিক্যালি আমি 2008 সাল পর্যন্ত ছাত্রদলের সঙ্গে জড়িত ছিলাম। আমি আমার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ওই হিসাবে কাজ করতাম আর কি। সো পলিটিক্যাল বেসটা আমার ভিতরে ছিল, যেহেতু ছোটোবেলা থেকে রাজনীতি করছি। বেসিক্যালি এসএসসির পর থেকে আমার প্র্যাকটিক্যালি পলিটিক্স শুরু হয়। তো যাই হোক, 8 সালের পরে আমি সেভাবে অ্যাক্টিভ ছিলাম না, তখন আমি আমার পেশাগত জীবনে জড়িয়ে পড়ি। এবং তখন তো আসলে ফেসবুক ছিল না, ওইভাবে ছিল, বাট ওইরকম পপুলার ছিল না আমাদের কাছে। বাট যখন 9-10 সালে এসে আমরা খুব সাফ ফিল করছিলাম যে আসলে কিছু একটা হওয়া দরকার, লেখালেখির একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। ব্লগে অনেকেই লিখতো, আমি ব্লগে লিখতাম না কখনোই, পড়তাম আর কি জাস্ট। তো ব্লগের একটা বিশেষ সিচুয়েশনে এসে দেখা গেল যে ব্লগে সবাই খুব কোণঠাসা হয়ে পড়ছে। তো তখন যারা ন্যাশনালিস্ট যারা ছিল, স্পেশালি যারা অ্যান্টি আওয়ামী লীগার ছিল, তারা সবাই নিজেদেরকে সেপারেট করে নিয়ে আসলো ফেসবুকে। একটা গ্রুপ করা হলো জেড ফোর্স সাইবার ট্রুপস। সো যে বেসিক্যালি জেড ফোর্স সাইবার ট্রুপসকে দিয়েই আমাদের শুরু। সো আর আপনি যেটা প্রশ্নটা করলেন যে কীভাবে আসলে প্রতিবাদগুলো আসলো, আমি যে রাজনীতি করছি সেটা মেজর ইস্যু না এখানে। মেজর ইস্যু হচ্ছে আপনার সামনে প্রবলেম হচ্ছে, আপনার সামনে আপনি দেখছেন একটা মানুষ টর্চার হচ্ছে, আপনি দেখছেন আপনি ভোট দিতে পারছেন না, আপনার কোনো মানুষ ভোট দিতে পারছেন না, আপনি দেখতেছেন যে আপনার একটা কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম ছিল, মানুষজন কত খুশি হলো এটার জন্য তো আওয়ামী লীগ তো কত রক্ত ঝরাইলো, কিন্তু তারা কিন্তু এটা শেষ পর্যন্ত নষ্ট করে দিল। তো এটা তো খুব বেসিক্যালি বোঝা যায় যে এই কাজটা আসলে যে তুলে ফেলা হলো আইনটা, এটা তো আমাদের ভালোর জন্য না, তো এটা আপনাকে কথা বলতেই হবে, এটা থেকে আপনাকে কথা বলতে হবে। এটা যে কোনো স্বাভাবিক মানুষ তার সামনে এই ধরনের কিছু ঘটলে সে কথা বলবে, এটাই স্বাভাবিক। আমি সেই স্বাভাবিকভাবেই কথা বলছি, আমি কথা বলেছি মানে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু করছি, নট লাইক দ্যাট। প্রত্যেকটা মানুষেরই কথা বলার কথা, কেউ হয়তো বলতে পেরেছে, কেউ পারে নাই, কারণ হয়তো পরিবেশ পরিস্থিতি ছিল না যেন বলতে পারে নাই, এই আর কিছু না। জি, আমরা যদি একটু সবুজ ভাইয়ের কাছে যাই, যে সবুজ ভাই, আপনি কিভাবে রোষানলে পড়লেন, মানে সেই পর্যায়ে নিজেকে কিভাবে কেন নিয়ে গেলেন? ধন্যবাদ শরীফ ভাই, এনটিভি সকল কলাকুশলীকে। সেই সাথে ধন্যবাদ জানাই আমার প্রিয় অগ্রজ মোস্তফা খন্দকার ভাইকে। প্রথমে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে আমি শুকরানা গুজার করছি। এই কারণেই আমি মানে অগ্নিগর্ভ মৃত্যুকূপ থেকে ফিরে আমার পরিবারের কাছে এসেছি। আমি আমার যারা ভাইরা যারা আসছে, সেজন্য আল্লাহ পাকের কাছে আমি আবারও শুকরানা গুজার করছি। মহান ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বিশেষ করে গত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াইতে যারা নিহত হয়েছেন তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনও আহত হয়েছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। ধন্যবাদ শফিক ভাই। আসলে আমি জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী। ছাত্র জীবন থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। তো 1/11 পর যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতার মসনদে বসার পর থেকেই আপনারা দেশবাসী অবগত উনি কীভাবে প্রত্যেকটা সেক্টরে ধ্বংসলীলার খেলা শুরু করছেন। তো আমরা ভোটের অধিকার আদায়ে আমরা সব সারাক্ষণ মাঠে ছিলাম। সেই মাঠে থাকা অবস্থায় 2018 সালে আন্দোলনের যে কোটা আন্দোলনের যে শুরু হয় 2018, আমি সরাসরি ওখানে সম্পৃক্ত ছিলাম সক্রিয়ভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে। এবং আমার পাশাপাশি আমার কিছু সহযোদ্ধা ভাইদেরকে আমি সন্নিবেশিত করি আন্দোলনটাকে কীভাবে আরও শানিতভাবে রূপ লাভ করা যায়। কারণ আমরা দেশবাসী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পলিটিক্যাল স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা অবগত। যেহেতু আমরা একটা রাজনৈতিক ঘরানার কর্মী, আমরা জানি সরকার কি করতে পারে বা কি করতেছে। তো আপনি নিশ্চয়ই অবগত আছেন, বিগত 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো ছাত্র সংসদ নির্বাচন নেই বা হতে দেওয়া হচ্ছিল না। তার পরিবর্তে
ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে হেলমেট লীগ, ছাত্রলীগ, তাদের ক্যাম্পাসের যে অরাজকতা, সেটা দেশবাসী কিন্তু অবগত। তো যার দরুন সাধারণ ছাত্রছাত্রীরা যে তাদের অধিকার আদায়ের জন্য যার কাছে যাবে, একটা তো প্রতিনিধি দরকার, এটা রিপ্রেজেন্ট করতে হবে, সেইটা কোনো স্পেস তাদের কাছে ছিল না। এই কারণে যখন কোটা আন্দোলনটা শুরু হয়, তখন আমি নিজেকে এখানে অংশগ্রহণ করি, এবং আমার সাথে আরও যারা ছিলেন 17 জন ছিলেন, তাদেরকে আমি সন্নিবেশিত করি। আমাদের উদ্দেশ্য ছিল আন্দোলনটাকে, যারা যেহেতু সাংগঠনিকভাবে অভিজ্ঞ না, তাদেরকে কীভাবে সাংগঠনিকভাবে করা যায়, একত্র করা যায়, এটাকে আরও শানিত রূপ দেওয়া যায়, এই আলোকে তাদের পিছনে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে সাপোর্ট করি। এক পর্যায়ে আমরা শুধু তাদেরকে দিক নির্দেশনা দিই না, তাদেরকে বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিই। যেমন আমরা যারা ছিলাম তারা চাঁদা তুলে তাদেরকে খাবার দিই, পানীয় বিতরণ করে। আপনারা দেখছেন যে কোটা আন্দোলনে কী অবস্থা, ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল। ইনফ্যাক্ট 29শে জুলাই 2018 সালের 29শে জুলাই আপনার নিশ্চয়ই মনে আছে, ঢাকা এয়ারপোর্টে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। রমিজউদ্দিন স্কুলে 2 জন ছাত্র নিহত হয়, একটা ছাত্র একটা ছাত্রী। খুব মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ছিল কোটা আন্দোলন চলাকালীন অবস্থায়। ইনফ্যাক্ট ওই সময় এই অ্যাক্সিডেন্টটা সারা বাংলাদেশে তুমুল আলোড়ন সৃষ্টি করে। অভিভাবক সমাজ, সবাই, শিক্ষক, আমাদের সব পেশাজীবী সকলের মহলের ভিতরে। তখন এটা মানে কোটা আন্দোলনের সাথে নিরাপদ সড়ক আন্দোলনটা যুক্ত হয়ে যায়, যুগপৎ আন্দোলনটা আরও জোরালো হয় 29শে জুলাই থেকে। এরপর আমাদের আরও কর্মতৎপরতা বেড়ে যায় বিভিন্ন। আমরা আসলে ওই সময়টা আমরা কিভাবে ছিলাম আসলে এটা বলার অবকাশ নাই আসলে। তো যেটা ওয়াসিম কিছুক্ষণ আগে বললো, আমরা তো আসলে প্রথম থেকে টার্গেটে ছিলাম। আমি রাজনৈতিক মাঠের সাথে সাথে আমি সোশ্যাল মিডিয়াও টুকটাক লেখালেখি করতাম। ওই সময়টাকালীন আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই যোগাযোগ করতাম, বা বিভিন্ন খবর নিউজগুলি আমরা ডেলিভারি দিতাম। এক পর্যায়ে আমরা নিরাপদ সড়ক আন্দোলন আর কোটা আন্দোলন, যখন যুগপৎ আন্দোলনকে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করি, তখন মোটামুটি সবার কাছে একটা সাড়া পাই। আপনি নিশ্চয়ই অবগত আছেন 2024-এর জুলাই আন্দোলনে যেমন বিভিন্ন পেশাজীবী মা বোনরা যেমন ঘর থেকে বেরোয় আসছিল, জুলাই লাস্টে দিয়ে কিন্তু সেইভাবে মা বোনরা কিন্তু বেরোয় আসছিল। অনেকে দেখা গেছিলো যে খিচুড়ি পাক করে নিয়ে আসতো, ভাত পাক করেছে, রুটি নিয়ে আসতো, বিস্কিট নিয়ে আসতো। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনটাকে এক পর্যায়ে ভালো একটা পর্যায়ে নিয়ে যাই। তো ইনফ্যাক্ট আমরা আসলে যখন বাসায় থাকতে পারতাম না, বাসায় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, এখানে একটা কথা বলে রাখি শফিক ভাই, সেটা আসলে দেশবাসীও জানেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে সংগঠনগুলি, ছাত্রলীগ, যুবলীগ বলেন, তাদের চেয়েও বড় মানে বিশ্বস্ত ছিল হলো আমাদের প্রশাসন, যেটা র্যাব বলেন, পুলিশ বলেন, মানে তারা আরো বেশি তাদের অনুগত। অনেকে বলে অতি উচ্চ এরা। তারা ছাত্রলীগ, যুবলীগ থেকেও তারা খুব ছিল, ডিসপারেট ছিল আমাদেরকে দমন করার জন্য। তখন তাদের যে অ্যাক্টিভিটি ছিল, মনে হচ্ছিল না যে তারা বাংলাদেশ সরকারের কোনো নেতা, বাংলাদেশ শেখ হাসিনার ব্যক্তিগত কোনো মানে দলীয় বাহিনী, জি, আপনি যদি রাষ্ট্রীয় কোনো আইনানুগ সংস্থা না। অ্যাবসলিউটলি। আসলে আর যেটা একটা বলা আমি একটা উপমা দিতে চাচ্ছি, সেটা হলো যে আপনি নিরাপত্তা রক্ষী একজন যদি নিয়োগ দেন, আর সেই পাশে যদি একটা কুকুর নিয়োগ করেন, সে নিরাপত্তা রক্ষীকে আপনি ভয় বা ফিনান্সিয়ালভাবে আপনি কনভিন্স করতে পারেন, কুকুরকে পারবেন না। তদ্রূপ তাদের অবস্থাটা সেভাবে হয়েছে। আমি কি বুঝাতে পারছি শফিক ভাই বিষয়টা? অর্থাৎ তারা মানুষের কোনো আচরণ করে না। জি না, প্রশ্নই আসে না। তারপর বিভিন্ন জায়গায় মিটিং করতাম, দিক নির্দেশনা দেওয়া হইতো, এইভাবে চলো, এইভাবে করো। তো বাসায় থাকতাম না। তো 2রা আগস্ট আমি 11:50 শ্যামলী থেকে আমাকে ধরে 2টা গাড়ি আমার সামনে এসে। কোন সালের এটা? এটা 2018 সালের 2রা আগস্ট। 2রা আগস্ট। তখন আমি থাকতাম হলো আপনার মোহাম্মদপুর থানার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। মানে আপনাকে কেন তারা টার্গেট করলো, কি এমন করলেন আপনি ওই যে সেই সময়টাতে? যেটা করলো সেটা হলো যে আমরা যে অ্যাক্টিভিটিস করতাম, সম্ভবত তারা ফলো আপ করতেছিল। আমরা যে সুসংগঠিত করতেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসে না, বা আমাদের এখান থেকে পরিচিত কেউ হয়তো তাকে ইনফর্ম করতেছে। তখন তো 18 সালে নির্বাচন হয়ে গেছে। 18 সালের নির্বাচন তো 30শে ডিসেম্বর হয়েছে। 30শে ডিসেম্বর হয়েছে, মানে নির্বাচনের পূর্বের ঘটনা, নির্বাচন আগে। তার মানে হলো আপনারা তাদের দৃষ্টিতে আরো ভয়ঙ্কর মানে প্রতিপক্ষ ছিল। রাইট, ভয়ঙ্কর প্রতিপক্ষ। ভয়ঙ্কর প্রতিপক্ষ ছিলাম। এটা প্রমাণটা পাওয়া যাচ্ছে যখন আমাকে যখন ধরে।
মানে সেটার ভয়াবহ বর্ণনাটা আমি আমার ফ্যামিলি মেম্বার, আমার মমতাময়ী মা, আমার সহধর্মিণী বা আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, কোনো রিলেটিভসকে আমি বলিনি। মানে সেই ভয়ার্থ ঘটনাগুলি, মানে আমি এমনই অত্যাচারের সম্মুখীন হয়েছি, এমনই নিপীড়নের সম্মুখীন হয়েছি, শুধু সৃষ্টিকর্তার কাছে বলছি যে আল্লাহ পাক আমাকে তারা কেন শেষ করে ফেলতেছে না। তাদের যে মানে মর্মান্তিক যে মানে বেঁচে থাকার চেয়ে তখন মরে যাওয়াটা ভালো ছিল আমি মনে করছি। আমরা শুনবো আপনার এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আমরা একটু আপনার কাছে যাই যে মানে কখন বুঝলেন যে আপনি শেখ হাসিনার লেলিয়ে দেয়া বাহিনীর টার্গেটে পরিণত হয়েছেন? বেসিকলি 14 ইলেকশনের পর থেকেই বিভিন্নভাবে তারা হুমকি ধামকি দিত, ইনবক্সে স্পেশালি থ্রেট করতো, ধরে নিয়ে যাওয়া হবে, বেশি বাড়াবাড়ি করলে তুলে নিয়ে যাব, শেষ করে দিব, এ ধরনের কথাবার্তা তারা থ্রেট করতো সবসময়। আর পথে ঘাটে তো একটা ভয় এমনি কাজ করতো, কারণ সংস্কৃতিটাই ছিল ভয় সংস্কৃতি। সো বেসিক্যালি আমি বুঝতাম হচ্ছে যে এই ইনবক্সে যে থ্রেডগুলো ছিল সেগুলো থেকে তাদের বিভিন্ন সাইটগুলোতে তারা এগুলো ডিসকাশন করতো, সেখানে কমেন্টগুলো আমরা দেখতে পারতাম, আমাদের বিভিন্ন জনের নাম তারা সেখানে নিত, আমি আমার নামও সেখানে পেয়েছি। তো বুঝতে পারতাম যে আমরা তাদের টার্গেটে রয়েছি। আর বেসিক্যালি যখন আমরা বেগম জিয়াকে অ্যারেস্ট করার জেল দেওয়ার পরে যখন আমরা ওনার জবানবন্দিটা বই আকারে প্রস্তুত করলাম এবং এটার সঙ্গে কিছু এভিডেন্সিয়াল রাইট আপ যোগ করলাম যে কেন ওনার মানে জেলটা বৈধ না, এই ডকুমেন্টারি যখন আমরা করলাম তখন আসলে আমরা নিশ্চিত ছিলাম যে আমরা হাসিনার এই মাফিয়া হাসিনার পাল্লায় পড়ব, সে আমাদেরকে আর ছাড়বে না, এটা আমরা তখন বুঝতে পেরেছিলাম। আপনারা কারা এই প্রক্রিয়ার সাথে এই ধরনের একটা চমৎকার কাজের সাথে কারা জড়িত ছিলেন? বেসিক্যালি এটার আইডিয়া যেটা যার ছিল, খুব দুর্ভাগ্যজনকভাবে সে এই মুহূর্তে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। সে এখন তার কোমাতে আছে, এক ধরনের কোমাতে আছে, তার ব্রেন স্ট্রোক করেছিল কিছুদিন আগে। ব্রেন স্ট্রোক করার পরে সে এখনো পর্যন্ত নিউরোসায়েন্সে আছে। ওর নাম হচ্ছে মেহেদী আরজান ইভান। মেহেদী আরজান ইভানের আইডিয়া ছিল মূলত, কাজ করেছিলাম আমি, কাজ করেছিলাম রাজন ব্যাপারী, কাজ করেছিল, এবং আমাদের সঙ্গে ছিলেন হচ্ছে ক্যাপ্টেন নিমো নামে উনি লিখতেন, রেজানুল হক শোভন ভাই। রাজন ব্যাপারী এবং শোভন ভাই দুজনেই আমাদের এই ওরা দুজন অনুষ্ঠানে আপনার এখানে আসছেন। এসেছিলেন। হ্যাঁ, এর মধ্যে ইভানের পক্ষে আসা সম্ভব না যেহেতু সে এখন স্ট্রোক করেছে অলরেডি। আর আমি ছিলাম, আমাদের সঙ্গে আরও দু একজন ছিল, শিপন নামে একটা ছেলে ছিল। মূলত আমরা এই কজন মিলে কাজটা শেষ করেছিলাম। কি করছিলেন আপনারা ওইখানে? ওই বইয়ে কি ছিল? ওই বইয়ে যেটা একটু আগে বললাম যে মূল ব্যাপারটা ছিল হচ্ছে যে ম্যাডামের জবানবন্দিটাকে তারা কিছুটা টিউনিং করে, মানে এটাকে মিসকোট করে, মিসলিড করে তারা ম্যাডামের শাস্তিটাকে ভ্যালিড করার চেষ্টা করছিল, তাই না? এটা তো আমরা জানি। কিন্তু যেটা ম্যাডাম বলেন না সেটাকে ম্যাডামের মুখ থেকে তারা বার করে নিয়ে আসছিল, কথাগুলোকে তারা টুইস্ট করছিল বেসিক্যালি। সো আর এই ধরনের মানে টোটাল যে মামলার প্রসেসটা ছিল, মামলার প্রসেসে কী কী ফাঁকযোগ ছিল, কী কী গ্যাপ ছিল, সেগুলোকে আমরা তুলে নিয়ে আসছি। এ ধরনের আরও কিছু এক্সাম্পল আছে আমাদের দেশে। শেখ মুজিবুর রহমানও ওনারও একবার জেল হয়েছিল, সেগুলো আমরা তুলে নিয়ে আসছিলাম। হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো আমরা এখানে রাখছিলাম। এবং ম্যাডামের টোটাল জার্নিটা, এই যে জেলে যাওয়া পর্যন্ত যে জার্নিটা, এই জার্নিটাকে আমরা নিয়ে আসছিলাম। এটাকে আপনি বলতে পারেন যে ম্যাডামের এই যে জেলটা উনি খাটলেন, এটা একটা টোটাল কমপ্লিট ডকুমেন্টারি বলতে পারেন। ঠিক আছে, এটা বেসিক্যালি রায়ের উপরে বেস করে একটা ডকুমেন্টারি। মানে একদম ফ্যাক্ট আপনারা তুলে ধরেন। আমরা ফ্যাক্টটা তুলে ধরার চেষ্টা করেছি, আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কতটুকু হয়েছে আই ডোন্ট নো, বাট ওয়ে ট্রাইড আওয়ার বেস্ট। তো এটা যখন আমরা করছি তখনই আমরা বুঝতে পারছি যে আমাদেরকে আসলে ধরা হবে। রাজন ব্যাপারীকে ধরলো আপনার এয়ারপোর্ট থেকে, এই বই যখন প্রিন্ট হলো উনি এক কপি নিয়ে আসলেন, হ্যাঁ, উনি ঢাকায় ফিরলেন, তখন রাজন ব্যাপারীকে মানে উনি সিলেট থেকে, আপনারা এই বইটা তো ঢাকায় কেউ প্রকাশ করতে চায়, কেউ সাহস পায়নি। যদি আমি রিকল করিয়ে দেই আপনাদেরকে, মানে আমার তথ্য ঠিক আছে কিনা? হ্যাঁ, একদম ঠিক আছে। মানে এই বইটা কেউ ঢাকায় কোনো পাবলিশার প্রকাশ করতে চায়নি। পরে আপনারা চলে গেলেন সিলেটে, রাইট? সিলেটে গেলাম, সিলেটে বইটা ছাপানো হলো। তাহলে কি রাজন ভাইকে আগে ধরলো নাকি আপনাকে আগে ধরলো? না, রাজনকে আগে ধরলো। তার মানে রাজন ভাইকে ধরার সূত্রে আপনাকে ধরতে গেল? হ্যাঁ, বেসিকলি যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে রাজন এবং ইভান ওরা সিলেটে গেল বইটা ছাপানোর কাজের জন্য। ইভান যেহেতু জব করতো, সো ও আগে চলে আসলো। রাজনের সঙ্গে কথা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে রাজন বইগুলো নিয়ে আসবে। সো ও ট্রেনে বইগুলা, মানে ট্রেনে সে ফিরছিল ওই দিন বইগুলো নিয়ে আর কি। তো যেদিন নিয়ে ফিরছিল ওর কাছে বোধহয় একটা কপি ছিল। একটা কপি ছিল। হ্যাঁ, যখন সে বইগুলো নিয়ে ফিরছিল তখন তাকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে তাকে পিক করে নিয়ে যায়। এরপরে ওই দিনই সন্ধ্যার সময় বা রাতের বেলায়
ইভানকে পিক করে। মজার ব্যাপার হচ্ছে যে রাজনকে যখন তারা পিক করেছে এরপরে কিন্তু রাজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না যে রাজন আসলে তাদের কবজায় আছে, তাদের ক্যাপচারে আছে। তাদেরকে আমরা সেটা বুঝতে পারি নাই। ওকে, সেই সূত্রে হয়তো আপনাদেরকে সেই ধরেছে। সূত্রে ইভানকে ধরেছে, আমাদেরকে ধরেছে, আমাকে এবং রেজানুল হক শোভনকে ধরেছে তার কয়েকদিন পরে। ইফতেখার ভাই, আপনার কাছে যেতে চাই যে আমি দেখলাম আপনি গুম কমিশনে যে অভিযোগ দায়ের করেছেন সেখানে আপনি আপনার জীবনের কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং কিছু বিয়োগান্তক ঘটনার কথা আপনি তুলে ধরেছেন। সেখানে আপনি লিখেছেন যে 2018 সালের ফেব্রুয়ারি মাসে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যান, অর্থাৎ উনি মারা যান, আপনার দুটো সন্তান। সেই অবস্থায়ও শেখ হাসিনার রোষানলে পড়ে আপনাকে বাসার বাহিরে থাকতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে। আবার আপনার দুটো সন্তানের ভালোবাসা এবং স্নেহ, আপনিই তখন তাদের মা, আপনিই তাদের বাবা, আপনাকে বাড়িতে ফিরতে হয়েছে। সেই অবস্থায় রাতের আধারে সন্তানের সামনে থেকে আপনাকে তুলে নিয়ে গেল। কি প্রেক্ষাপট সেই মুহূর্তে তৈরি হয়েছিল, যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি সেই আপনার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা যদি আপনি তুলে ধরেন। এই মুহূর্তটা ডিসক্রাইব করাটা খুব ডিফিকাল্ট, খুব অসহায় একটা ফিল হয়, খুব অসহায় একটা ফিল হয়। বাট নিজেকে ভাগ্যবানও মনে হয় এই জন্য যে সে সময় একটা ঘটনা খুব ঘটতো, যাকে টার্গেট করছে তাকে না পেয়ে তার ছেলেকে তুলে নিয়ে যাওয়া বা তার বাবাকে তুলে নিয়ে যাওয়া, এগুলো ঘটতো, সন্তানকে তুলে নিয়ে যাওয়া। তো তারা যে আমাদের পেয়েছে ধরতে এসে, আই এম হ্যাপি উইথ দ্যাট। আমার না পেলে হয়তো আমার 5 বছর 3 বছরের বাচ্চাদেরকে তুলে নিয়ে যেতে পারতো। ওদের তো মানবাধিকার বলতে কিছু নাই। শেখ হাসিনার তো মাফিয়া কুইন, চাইলে তারা আমার বৃদ্ধ বাবাকেও তুলে নিয়ে যেতে পারতো। সো আই এম লাকি এনাফ যে তারা আমাকে পেয়েছে এবং আমার বাচ্চাদের সামনে থেকে তারা আমাকে তুলে নিয়ে গেছে। ওই সময়টাতে বেসিক্যালি আমার বাচ্চারা অনেক রাত তখন, তো ওরা ঘুমাচ্ছিল। ওর মা বেঁচে থাকতেই ওরা সবসময় আমার 2 হাতে ঘুমায়, তো ওই দিনও তারা আমার 2 হাতেই ঘুমাচ্ছিল। তো ওই রকম একটা সিচুয়েশানে আমি গাড়ির শব্দ শুনলাম। গাড়ির শব্দ শোনার পরে আমি ওদেরকে রেখে উঠলাম। ওটা বারান্দা থেকে দেখলাম যে গাড়ি আসছে 2টা, একটা মাইক্রোবাস আর একটা বোধহয় ওদের ওই যে ওদের টহলের যে গাড়িগুলো থাকে পিক আপের মতো সেটা। তো আমি মেন্টালি নিজেকে প্রস্তুত করলাম। মানে আপনি ভেবেছেন যে আপনার জন্যই তারা এসেছে? আমি এটা বুঝতে পারছিলাম কারণ যেদিন রাজন এবং ইভানকে অ্যারেস্ট করা হলো ওই দিন থেকে আমি টেলিভিশনের স্ক্রলিংয়ে দেখছি যে সাইবার শীর্ষ সন্ত্রাসী ওয়াসিম ইফতেখার এবং রেজানুল হক শোভন পলাতক এবং অন্য 2 সন্ত্রাসী সাইবার সন্ত্রাসী রাজন এবং ইভানকে গ্রেফতার করা হয়েছে। এটা তো আমরা দেখছি, তো আমরা জানি যে তারা আমাদের খুঁজছে। তো যখন আমি গাড়ির শব্দটা পেলাম, গাড়িটা দেখলাম, তখন আমি বুঝতে পারছি যে তারা আমার কাছে আসছে। তো এরপর 2 থেকে 3 মিনিট 2-2.5 মিনিটের মধ্যেই দেখি তারা উপরে চলে আসছে। আমি গেটটা খুললাম। গেটটা খোলার পরে বাসাতে বসে খারাপ ব্যবহার করা নাই। যে আসলো সে পরিচয় দিল যে আমি র্যাব থেকে এসেছি, কি যেন একটা পোস্টের কথা বললো, আই ক্যান্ট রিমেম্বার। নাম বললো যে আমি মহিউদ্দিন ফারুকি। অন্য সবাই ড্রেস ছিল, মানে র্যাবের ড্রেস পরা ছিল, বাট ওই অফিসার উনি সিভিল ড্রেসে ছিলেন, বাট ওনার যে ভেস্ট থাকে না ওদের একটা ব্ল্যাক জি, ভেস্ট, কালো হ্যাঁ, vest। উনি ব্ল্যাক ভেস্টটা পরা ছিলেন। তো বললো যে আপনাকে কেন নিতে এসেছি আপনি কি জানেন? বললাম না, জানি না। বললো জানতে হবে, আপনারা তো এটা বইটা করছেন। বইটা করছি, অস্বীকার করার কিছু নাই, কেন ডিনাই করবো, কারণ আমি কোনো অপরাধ করি নাই। তো আমি স্বীকার করছি, হ্যাঁ বই করছি আমি, সমস্যা নেই। তো বললো তাহলে চলেন, আপনি আমাদের সঙ্গে চলেন, আপনার সঙ্গে কিছু কথাবার্তা আছে, আমাদের কথাবার্তা বলে আপনাকে আমরা ছেড়ে দিতে পারি হয়তো। বুঝে গেলাম কি পরিণতি হতে যাচ্ছে। আমি বললাম যে আমাকে 2 মিনিট টাইম দেন। জাস্ট আমি বোধহয় শর্ট প্যান্ট পরা ছিলাম, ফুল প্যান্টটা পরলাম, শার্ট পরলাম, বাচ্চাদেরকে চুমু দিলাম, ওরা ঘুমাচ্ছে তখন, আমি নেমে আসলাম। সো আমি নেমে যাচ্ছি, তাদের বাবা নেমে যাচ্ছে, আল্লাহর হাতে বাচ্চাদেরকে সঁপে দিয়ে আসলাম আর কি। কমপ্লিটলি তারা 2টা ছোটো মানুষ। জাস্ট দারোয়ানকে বললাম যে আমার বাবার বাসার কাছেই আর কি, যে আমার বাবাকে এবং আমার শ্বশুরকে, মানে আমার ওয়াইফ যে মারা গেছে ওনাদেরকে ইনফর্ম করার জন্য, আর আমার একটা ফ্রেন্ড আছে শিপলু, তাকে ইনফর্ম করার জন্য আর কি। এটা আমার বাবাকে আমি বলে রাখছিলাম যে ওদেরকে, আমার ফ্রেন্ডকে যেন ইনফর্ম করে, আর বাবুল ভাই নামের আমাদের একজন সিনিয়র ভাই আছেন ওনাকে ইনফর্ম করার জন্য। তো ওরা ইনফর্ম করছে, বাট
এই সময়টুকু তারা কখন ইনফর্ম করছে দারোয়ান, আই ডোন্ট নো। এমনও হতে পারে আপনি যে তারপরে ইনফর্ম এখন করছে। এখন যতটা সহজে বলতেছেন, তখন কি আসলে এতটা সহজ ছিল ব্যাপারটা? তখন ব্যাপারটা অনেক ফ্রাস্ট্রেটিং ছিল, অনেক ফ্রাস্ট্রেটিং ছিল সে তখন ব্যাপারটা। বললাম না, আপনাকে অসহায় মনে হবে যে আপনার চারপাশে কিছু নাই, আপনি পানির মধ্যে ডুবে যাচ্ছেন, ইউ আর জাস্ট সিঙ্কিং। এই ফিলটা আপনার হবে, শূন্যতার একটা বোধ আসবে আপনার। জাস্ট আমরা অনেক সময় হয় না, শূন্যতা ফিল করি। মানে ওরা প্রচণ্ড আপনার শূন্যতা। বাচ্চারা এতটাই ছোট যে আপনি যে তাদেরকে They were only 5 ঘুম and 3. থেকে জাগিয়ে বলে আসবেন যে তোমাদের বাবা চলে যাচ্ছে, মানে ওই অবস্থাটাও তো না, ছিল দে না। ওয়ার অনলি 5 and 3, সো হাউ দে উইল আন্ডারস্ট্যান্ড। তারা হয়তো দেখলে যে যখন দেখবে যে বাবা চলে যাচ্ছে, তারা হয়তো কান্নাকাটি শুরু করবে, তারাও আসবে বাবার সঙ্গে। এই বয়স তাদের, এই বয়স ওদের জন্য খুব পেইনফুল ছিল, বিকজ ফেব্রুয়ারিতে তারা তাদের মাকে হারাইছে। মাকে হারানোর পরে বাবাকেও ঠিক মতো কাছে পাই নাই সবসময়। জাস্ট উঠতি বারন্ত বয়স তো তখন। তারপরে হঠাৎ করে দেখা যায় বাবা নাই, 6 মাসের জন্য বাবা নাই। সো ওদের জন্য ভয়ঙ্কর একটা ফ্রাস্ট্রেশনের টাইম গেছে। প্রচণ্ড আইডেন্টি ক্রাইসিস তৈরি হয়েছে তাদের ওই সময়টাতে, যেটা কখনো আর রিকভার হবে বলে আই ডোন্ট থিঙ্ক সো। মেয়েটা হয়তো অতটা বোঝে না, যেহেতু ওর বয়স ছিল 3, অনেক বেশি ছোট ছিল। ছেলেটা তো তখন 5, মানে সে বোঝা শুরু করছে। সেই সময় সে দেখছে যে এভরিওয়ান ইজ মিসিং অ্যারাউন্ড হিম। তার যেটা ফ্যামিলি ইজ টোটালি অ্যাবসেন্ট। সে কখনো দাদার কাছে থাকছে, কখনো স্কুলে থাকছে, কখনো দাদির কাছে থাকতেছে, চাচার কাছে থাকতেছে, বাট দে আর মিসিং দেয়ার ড্যাড অ্যান্ড দে হ্যাভ অলরেডি মিস দেয়ার মাদার। সো প্যারেন্ট ফিগার বলে আর কিছু নাই তাদের কাছে। এই অবস্থাতে বড় হয়েছে, কিছু করার নাই। সো এটা জবাব শেখ হাসিনাই দিবেন নিশ্চয়ই, দ্য মাফিয়া কুইন, উনি অ্যান্সার দিবেন। দুনিয়াতে ওনার বিচার হওয়া উচিত। মৃত্যুর পরে সৃষ্টিকর্তা কী করবেন, নিশ্চয়ই তার শাস্তি হবে। বাট উনি যে ধরনের পিশাচিনী উনি, ওনার শাস্তিটা একটা এক্সাম্পল হয়ে থাকা উচিত মানুষের কাছে, যে এই ধরনের attitude কিন্তু এই করলে যে আপনাদেরকে শাস্তি হওয়া গুম করলো, আবার উনি কিন্তু আবার বলতেছে যে আপনারা পালিয়ে গেছেন, আপনাদের কাছে লোকজন টাকা পয়সা পায়, অথবা আপনাদের পারিবারিক কলহ, মানে সেই প্রহসনও তো আপনাদের পরিবারকে আপনাদেরকে শুনতে সহ্য করতে হয়েছে। হয়েছে, সহ্য করতে হয়েছে। এগুলো খুব টেরেবল, এটা জবাব উনি দিবে। এই যে এখন বুঝছে না, আছে ওনার নিজের বোনটাও তো ওনার কাছে নাই। তো আমরা বলি ওনার বোন টাকা পাইতো ওনার কাছে, ছেলে ছেলে চলে গেছে, লন্ডনে চলে গেছে, ওনার বোন ওনাকে ছেড়ে। বাট উই ক্যান্ট সে সো। আমরা ওনার মতো টেরাবল মানুষজন না। আমাদের হিউম্যান ফিলিংগুলো আছে বলেই আমরা ওনার যে কুকর্মগুলো, তাদের যে অপকর্মগুলো, সেগুলোর এগেনস্ট আমরা লিখতাম। বাট সেটা টলারেট করতে পারে না। সুজ ভাই, আপনার ক্ষেত্রে কি হলো, কখন কিভাবে আপনাকে তুলে নিতে আসলো শেখ হাসিনার বাহিনী? ধন্যবাদ শফিক ভাই। যখন আমরা আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছিলাম, তো 2018 সালে। 2018 সালের এটা জুলাই শেষের দিকে, লাস্ট 31শে জুলাই খুব সম্ভবত। আর আমরা মিটিংগুলি করতাম রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে, যেন সন্ধ্যের ঊর্ধ্বে থাকে, যেমন ভাসান ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত, ইব্রাহিমপুর বা রাজারবাগের আশেপাশে, যেন ওই জায়গার মধ্যে ফোকাসটা যেন না পড়ে। তো আমরা সবাই প্রস্তুত ছিলাম যে কোনো সময় আমরা নিয়ে যেতে পারি। তো সেই অনুযায়ী নির্দেশও ছিল, আমি যদি হয়ে যায়, তুমি করবা, চেইন অফ কমান্ডটা যেন এভাবে রেসপেক্টিভলিভাবে ধারাবাহিকভাবে থেমে না থাকে। 31শে জুলাই রাতে সর্বশেষ মিটিং শেষ করে 1 তারিখে আমরা আবার শাহবাগে প্রোগ্রাম করব। পয়লা আগস্টে যে প্রোগ্রাম করবো, ওখানেও সাকসেসফুলভাবে প্রোগ্রামটা করলাম। আর সবচেয়ে মানে ওই সময়টার ভিতরে যেটা বললাম, 29শে জুলাই এয়ারপোর্টে দুর্ঘটনা ঘটার পর আমরা এই পরিমাণ একটা সাড়া পাইছি সারা বাংলাদেশ ব্যাপী, সেটা আসলে অভাবনীয়। ঠিক আছে, তো যাই হোক, ওই ইয়াটা থেকে আমরা আরও যেন অকুপাইড করে, সন্নিবেশিত করে জিনিসটাকে যেন একটা সার্থক রূপে নিতে পারি, সেটার প্রচেষ্টা চালাই। এ পর্যায়ে আমি আমার সহকর্মী যারা আছেন, আমার দলীয় সেন্ট্রালে যারা ছিলাম, আমরা আবার যারা আছি তাদের সাথেও মত বিনিময় করতেছি কীভাবে কী করবে, গাইডলাইন ওনাদের থেকে যেভাবে গাইডলাইন নিচ্ছি সেভাবে গাইডলাইন তাদেরকেও দিচ্ছি, নির্দেশিকা দিচ্ছি। 2 তারিখ সম্ভবত একটা ঘটনা ঘটছে ঝিগাতলায় কাঁটা চামচ দিয়ে চোখ তুলে নিছে, সম্ভবত সামাও একটা মানে রিউমার ছড়াই গেছে ঝিগাতলা থেকে। তখন আমরা কি বলে নীলক্ষেতে ইডেন কলেজ, ইউনিভার্সিটি আর ইয়াদের সাথে বসে আমরা ঠিক করতেছি। তখন হঠাৎ করে কিন্তু মানে চেঞ্জ হয়ে গেছে। আর আপনার মনে আছে কিনা জানি না, 2018-তে মেজর তারেক সিদ্দিকীর সাথে তো সাবেক যে তথ্যমন্ত্রী ছিল হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক,
তারপর শেখ হাসিনার যে ছিল খুনি হাসিনার যে মুখ্য সচিব আবুল কালাম আজাদ, তারপর বাহাউদ্দিন নাসিম, এরা 8 জনের একটা টিম ছিল, মানে কি যেভাবে হোক মানে আমাদেরকে করা, মানে এটাকে প্রোটেক্ট করে, এটাকে করে ধরে আমাদের ওই জিনিসটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। তারা সর্বাত্মক চেষ্টা করতেছিল। 2 তারিখ ওই শেষ করে আমরা যে যার মতো ইনস্ট্রাকশন দিয়ে আমি আবার এক এক সময় এক এক জায়গায় থাকতাম। তো আমার আম্মার আবার ওপেন হার্ট সার্জারি করা, উনি রুগী মানুষ, ওনার কাছে আমার ওয়াইফের কাছে সব কিছু বলা থাকতো যে আমি যদি কখনো এটা হয়ে যায় তুমি এইভাবে তুমি ম্যানেজ করো। ইনফ্যাক্ট ওই সময় আমার ছোট ভাই ওই কর্পোরেট জব করে সৈকত, আর আমার ব্রাদার ইন ল আনোয়ার হোসেন পলাশ ওই ব্যাংকার, ওকেও বলা আছে যে যদি কোনো কারণে এরা হয় তোমরা এভাবে মুভ করো আর কি। তো 2 তারিখ আমি 11:50 খুব সম্ভবত আমি শ্যামলী থেকে 2টা রুটি খেয়ে আমি বসিলাতে যাব। এক এক দিন তো এক এক জায়গায় থাকি আমি, তো ওই থাকার ব্যবস্থাটা করছে বর্তমান মোহাম্মদপুর থানার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, ওই আবার হাইকোর্টের লয়ার অ্যাডভোকেট সাকিব সারোয়ার, আমার ক্লোজ ছোটো ভাই, আবার গ্রাফিক আর্টস কলেজের ভিপিজিএস ছিল, নির্বাচিত ভিপিজিএস ছিল, ওই আমাদের সবার ব্যবস্থা করতো আর কি। তো বসিলাতে আমি যে জায়গাটা থাকবো সেই জায়গাটা যাওয়ার উদ্দেশ্যে আমি রিক্সা স্ট্যান্ডের সামনে শ্যামলী হল যেটা, ওই সামনে এসে দাঁড়াইছি। ঠিক সেই মুহূর্তে 11:50 ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আমাকে হাবিব বলে এমনভাবে ডাক দিল, মনে খুব ক্লোজ যারা আছে এইভাবে ডাকলে যেভাবে বন্ধুর মতো রাইট ডাক দিল। আমি পিছন থেকে পিছনে তাকালাম, তো পিছনে 3 জন এসে সরাসরি আমার কাঁধে হাত দিয়ে, একজন কোমরে হাত দিয়ে বেল্টে হাত দিয়ে দিল, হাত দিয়ে আর একজন আবার এমন ধরে রাখছে, লড়বেন না আপনি। পিছনে গাড়িটা পিছন থেকে আসছে, ঠিক ওদিকে তাকাতে থেকে সামনে আরেকটা গাড়ি আসছে, নোয়া। স্টাইলটা এরকম, এই স্টাইলটা এরকম, মানে ফিল্মি স্টাইল টাইপ, ঠিক আছে, তামিল ছবির মতো। তো গাড়িতে ওঠেন, গাড়িতে প্রথম স্টেপটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ বেঁধে ফেলছে, চোখ বেঁধে ফেলে আমাকে পেছনে বসাচ্ছে। পিছনে বসার পর এদের ভিতরে সাংকেতিক নাম ব্যবহার করতো, এরা বড় অফিসারকে বড় মামু করে রাখতো, ছোট অফিসারকে মামু করে রাখতো। আমরা শুনছিলাম ওয়াসিম ইফতেখার এবং আমাদের সবুজ ভাইয়ের আয়না ঘরের বন্দিশালার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা। আপনাকে বাড়ি থেকে আপনার 2 শিশুর ঘুমন্ত অবস্থায় আপনাকে নিয়ে গেল, গাড়িতে তুললো, তারপরের জার্নিটা একটু দর্শকদেরকে যদি বলেন। ওকে, গাড়িতে ওঠানোর পরে আমাকে নেওয়ার সময় আমার চোখও বাঁধে নাই, হ্যান্ডকাপও দেয় নাই, তখনও দেয় নাই। গাড়িতে আমাকে তুললো একদম পিছনের দিকের লেফট সিটে, একটা বড় মাইক্রোবাস, সম্ভবত আলফ্রাডো বা নোয়া কিছু একটা হবে, বা হাইয়েস্ট যিনি বলেন, আমি নামগুলো জানি না, ওটাতে তুললো। তো আমার পাশে যে ভদ্রলোক বসে, গান পয়েন্টে আর কি, আমার শরীরের পেটের মধ্যে বন্দুকের দল ধরা, বাট উনি ফট করে বলে আসলো, মানে ইটস আ স্ল্যাং বাট এটা বলতে হবে যে সুরের বাচ্চারা আর কোনো কাজ পাচ্ছে না, সব ভালো ভালো মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে প্রত্যেক দিন। সে এই কথাটা বলতেছে তার কোনো একটা অফিসারের ব্যাপারে। আমি এটাও দেখলাম যে সামনে থেকে কেউ একজন, মানে আমার ঠিক আগের সিট থেকে কেউ একজন পিছনে থেকে তাকিয়ে আবার তাকে থামালো যে তুমি কুল ডাউন হও। এটা আমার মনে থাকবে সারা জীবন কথাটা। মানে এমন না যে পুরো টিমের A to Z সবাই ক্রিমিনাল, নট লাইক দ্যাট। তাদের মধ্যে 2-1 মানুষ ছিল, 2-1 মানুষ অবশ্যই ছিল। বেসিক্যালি দে আর লাইক গেস্টাপো। এরা বাংলাদেশের র্যাপ ট্যাপ কিছু না, এরা ঢাকা গেস্টাপো। ঢাকা গেস্টাপো যদি আপনি এদেরকে বলেন তাহলে বোধহয় তুলনাটা ঠিক হয়। তো আমার ধারণা ঢাকা মানে সারা ওয়ার্ল্ডে আপনি দেখেন, আপনি আবু গারিবের কথা জানেন, আপনি আমেরিকানদের একটা ইয়ের কথা জানেন, সবার একটা করে জানেন আপনি। আর বাংলাদেশে কি হলো, বাংলাদেশে আপনি কয়টা পেলেন? অলরেডি ইউনুস সাহেব 3টা ভিজিট করে আসছেন, এবং আমরা যেটা ছিলাম ওটা ছিল যাত্রাবাড়ি, ওটা থেকে ভিজিট করেন নাই। তো 4টা আমরা দেখতেছি। তো আমরা তো ওদের তো টেরেবল, আমরা তো গেস্টটা পড়ছি টেরেবল, আমরা আরও ভয়ঙ্কর। চেক আমাকে ওই ভদ্রলোক ওটা বললো, ওটা শোনার পরে খুব খারাপই লাগলো আমার। এরপরে নিয়ে গেল আমাকে, যাওয়ার পথে কিছু কথাবার্তা বললো, নিয়ে যেয়ে থামলো হচ্ছে মোহাম্মদপুরের কোথাও একটা, মোহাম্মদপুরের কোনো একটা গলির মধ্যে থামলো। আমাকে বললো যে রেজাউল হক কোথায় তুমি জানো? আমি বললাম না, আমি জানি না। বললো দেখবে একটু পরেই। আমাকে মাইক্রোবাসে রেখে ওরা 2 থেকে 3 জন অফিসার নেমে গেল। রেজাউল হক শোভন, হ্যাঁ, শোভনকে ধরার জন্য, হ্যাঁ, নেমে গেল। 15-20 মিনিট পরে তারা ফিরে আসলো। আমি দেখলাম যে শোভন ভাই আসছে, ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে আসছে। উনি মাইক্রো বাসে উঠলো, আমি হ্যালো দিলাম আর কি, যে দেখা হলো ভাই।
ও তো ওনার সঙ্গে আমার তার আগে বেশ কিছুদিন দেখা হয় নাই, তো বললো যে ভালোই হলো যে কাউকে এক সঙ্গী পাওয়া গেল আর কি। আফটার দ্যাট গাড়ি মুভ করলো, আমরা চলে গেলাম আমাদেরকে ওই যে বড় একটা ফ্লাইওভার আছে, নাম কি ওটার, সবচেয়ে বড় মেয়র হানিফ ফ্লাইওভার। গুলিস্তান পার হয়ে জি। যাত্রাবাড়ি, রাইট, ওটা পার হয়ে ধলপাড় জায়গাটার নাম, ধলপুর, হ্যাঁ ধলপুর র্যাবের একটা বিল্ডিং আছে, সামনেটা প্রি ফ্যাব্রিকেটেড, পিছন দিকে বিল্ডিং করা আর কি। তো ওখানে নিয়ে গেল আর কি, চোখ খোলা তখন আমার। নিয়ে গিয়ে আমাদেরকে একটা রুমে বসালো, রুমে প্রচুর কাগজপত্র। হাফ অ্যান আওয়ার বসে থাকার পরে এক ভদ্রলোক আসলো আর কি, ভদ্রলোক মানে একজন হারামাই বদমাইশ র্যাব আসলো আর কি। আসার পরে আমার শোভন ভাই নাম ধাম লিখলো, এবার নেওয়ার পরে আমাকে বললো যে প্রথমে তোমার পালা। বলার পরে আমার হাত পিছন দিক থেকে হ্যান্ডকাপ লাগাই দিল, চোখে একটা গামছা দিয়ে বেঁধে দিল, এবং গামছা বাঁধার পরে তাদের টিস্যু পেপার থাকে, আপনার যখন আপনি চোখে কিছু বাঁধবেন এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা থাকবে, কিছুটা লাইট লিক করবে, তো এই লাইটটা লিক যাতে না করে এর জন্য তারা এখান থেকে টিস্যু পেপার রোল করে ঢুকায় দেয়। তারা বলছিল কথাটা, যেন আমি বুঝতে পারছি যে টিস্যু পেপার ঢুকাচ্ছে, ঢুকাই দিল। ওইটা খুব পেন দেয়, ওটা হয় কি চোখের মধ্যে খোঁচা লাগে, চোখের মধ্যে যে কোনায় প্রচণ্ড খোঁচা লাগে। তারপরে নিয়ে গেল একটা রুমে, ঠান্ডা একটা রুম, ওখানেই শুরু হলো জিজ্ঞাসাবাদ বা জিজ্ঞাসাবাদের নামে টর্চার। এই হলো আমার শুরুটা, ওদের সঙ্গে এক্সপেরিয়েন্সের শুরুটা এখানে। আপনাকে বলছিলেন যে ধাক্কা দিয়ে গাড়িতে উঠালো, তারপরে আর্মস ধরা হলো, তারপরে আপনার সাথে কি আচরণটা করা? গাড়িটা যখন জার্নিটা শুরু হলো আমার চোখ বাঁধা, তো সারা রাত গাড়ি নিয়ে আমাকে ঘুরতেছে। আর ওদের যে রাত 11:30টার পর, রাত 11:50-এ, কারণ 11:50টা মনে আছে কি, আমি লাস্ট ঘড়িটা দেখছি 11:42-এ, তো 7 থেকে 8 মিনিট নিয়ে বলে অ্যাপ্রক্সিমেটলি ওই সময়টাই হবে শ্যামলীর থেকে যখন আমাকে পিক করে। এরপর ওঠার পর কিছু কথাবার্তা নিজেদের মধ্যে হয়, সাংকেতিক কোড যেটা বড় মামু পাইছি। এরপর না আমার সাথে এরপর আর কোনো ইয়ে নেই, গাড়ির আমি চোখ বাঁধা, গাড়ি ঘুরতেছে যাচ্ছে রানিং, গাড়ি চলমান অবস্থা। আর মাঝে মধ্যে ওদের যে আগ্নেয়াস্ত্র ইয়ারগুলি একটা শব্দ পাচ্ছি। তো একজন আবার বলতেছে আরেকজনকে বলতেছে ওই কর্নারটা মনে হয় ভালো হইতো, বড় মামু কী বলে একটু জিজ্ঞাসা করেন। আবার সেজ মামু যদি মানা করে তাহলে আবার সমস্যা, এদের নিজেদের মধ্যে এরকম কনভারসেশনটা হচ্ছে। তো আসলে তখন আপনি কি আশঙ্কা করছিলেন? তখন আমি আসলে আশঙ্কা করতেছি, যেহেতু আমি মুসলমান ঘরের থেকে আসছি, আমার স্বামী দোয়া দরুদ পড়তেছি আর কি। আর ওই সময়টা আমার মমতাময় মা কথা চেহারাটা ইয়া হয়ে আসছে, ভাসতেছে, মাকে দেখতে খুব ইচ্ছে করতেছিল আমার সেই সময়। তো যাই হোক, সম্ভবত ঘন্টা দুয়েক পর এমন একটা জায়গায় গাড়িটি স্টে করলো, তো আমি বললাম যে ভাই আমি প্রস্রাব করবো, ঠিক আছে। পরে গাড়িটা কিন্তু থামা, এদের নিজেদের মধ্যে বেড়ে আমি কিন্তু গাড়িতে বসা, সম্ভবত গাড়ির মধ্যে আরও 2জন কি 3জন হইতে পারে, একাধিক লোক গাড়ির মধ্যে পিক করছে। না, তাদেরকে আমি একাই, কিন্তু আমি একাই। তো আমাকে যখন পিক করে তখন গাড়ি 2টা ছিলাম। এরপর তো আসলে চোখ বাঁধা, আমি জানি না তখন গাড়ি কয়টা ছিল বা কয়জন সদস্য ছিল, কিন্তু যখন আমাকে গাড়িতে ইয়ে করে বসায় তখন অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8জন ছিল, ঠিক আছে। এরপর আমি মানে ঝিঝি পোকা বা বিভিন্ন রাতের যে আওয়াজটা পাওয়া যায়, যে ইয়াটা পাওয়া যায়, স্মেলটা পাওয়া যায়, সেটা আমি অনুভব করতেছি, কিন্তু বুঝতে পারছি চোখ তো বাঁধা। তো কতক্ষণ ওখানে থামলো, থামার পর যে নামেন আপনি, স্বাভাবিক নামেন, আমি নামতেছি না। ওই যে আমার একটা মধ্যে মোটা ইয়ে চামচ, আমি নামলে মনে হয় আমি যখন যে যদি হাট কথা হাঁটো তখন যখন পিছন থেকে গুলি করে, আমি নামতেছি না। আর কই প্রস্তাব করবেন না, নামেন আপনি। তো ওটা ফোর্স ক্রিয়েট করলো আমাকে, একটু জোরে বললো। তো নামলাম, নামার পরে যে ওই জায়গায় যে আপনি ইয়ে করেন, জিপার খোলেন। তা তখন আমার আসলে প্রস্তাব ট্রিমেন্ডাস প্রস্তাব ধরছিল, তখন আর প্রস্তাব আর আসে না, বুঝতে পারছেন, ভয়ে হওয়াটা স্বাভাবিক ভাই। আসলে সেই সময়টার বর্ণনাটা আমি আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না সেই সময়টা। তা ঠিক আছে, আমি প্রস্তাব হচ্ছে না, তারপরে মনে হয় প্রস্তাব করা হয়েছে। আমি তাড়াতাড়ি গাড়িতে আসার জন্য মানে খুব ইয়ে করতেছি, অস্থিরতা প্রকাশ করতেছি, যেন তারা আমাকে ডিসকানেক্ট না করে। ওই ভয়টা কাজ করতেছে, ডিসকানেক্ট হওয়া মানে এদের থেকে আমি ইয়াতে যেটা ক্রস ফায়ারে যেটা হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডতে যেটা আমরা পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে যেটা খবর পাইছি। আর যেটা সবাই জানি আমরা 2014 সালে যে ফ্যাসিস্ট খুনি হাসিনা যে গুমের কালচারটা শুরু করে
চৌধুরী আলম আমাদের খিলগাঁওর যে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে, তারপর পরবর্তী ইলিয়াস ভাই, তারপর আমাদের ছাত্রদল সিলেট মহানগরী ইন্তেখাব দিনার নামে একজন ছোট ভাই ছিল, তারপরে তার বোন আবার সানজিদুল ইসলাম সুমন সানজিদুল ইসলাম নাখালপাড়া সুমন ভাই, যেটা মায়ের ডাক, তার বোন যে মায়ের ডাকে যে প্রতিষ্ঠানটা চালু আছে। তো ওই ইয়ার থেকে আমরা ওই এদের মানে যে বাহিনীটা গেস্টাপো যে বাহিনীটা বললো, এবার যে পালিত বাহিনীটা বললো, আমরা ওইটাই ধারণা করছি যে এদের কাজেই হলো এটা। তারপরে আপনি গাড়িতে উঠলেন? গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর শফিক ভাই আমাকে সম্ভবত আমি পথে অবস্থা আমি ফজরের ওয়াক্তের আজান পাই। আজান আসার পর আজানের পরেই আমাকে যে ভবনটা নিয়ে যাওয়া হয়, ওখানে ভিতরে ঢুকানোর পর আমার চোখের বাঁধনটা খুলে, ওটা গামছা দিয়ে বাঁধানো ছিল, সরি, বাঁধন খুলে, তারপর বাঁধন খোলার পর আমাকে যে রুমটার ভিতরে প্রবেশ করানো হয়, ওখানে আরও 3 জন ছিলেন। আমরা থানা লকআপে যেটা দেখি, এটা কিন্তু ওপেন, ভিতরে একটা বাথরুম থাকে বা টয়লেট কাম বাথরুম একটা থাকে ছোট্ট, আর খোলামেলাই থাকে যে লকআপটা। এদের লকআপটা একটু ভিন্ন দেখলাম। ভিন্ন বলতে কি, ওই যে আপনার প্রত্যেকটা ইয়ার সাথে হুক বাঁধানো, আমার হ্যান্ডকাপের সাথে হুকের সাথে আমাকে লাগাই দিচ্ছে। ঠিক আছে, আমি হুকের মধ্যে কিন্তু বসে আছি, উঠানো যাচ্ছে না, কিন্তু নিচে হুকটা খুব বসে না এখানের মধ্যে। আর বসলাম, আর তখন মানে কিছু বুঝতে পারতেছি না, এদের সাথে কথাবার্তাও বলতে পারতেছি, যারা আরও যে 2 জন ছিল, কারণ ওখানে একদম গেটের সাথে 2 জন বসা। এটা আপনার মতো ভিকটিম? আমি বলতে পারতেছি না, মানে এরা কারা বা এদেরকে কখন চিনেন না? আমি চিনি না, আননোন। ঠিক ওই 2 জন স্ট্যান্ডিং ওইখানে বসা, ওই যে বাইরের গেটের সামনে। ঠিক 8:30টার দিকে, সকাল 8:30 বাজে আমাকে উঠানো হলো, আসেন। আসার পর ঠিক গেটে আবার গামছাটা দিয়ে চোখ বাঁধলো। চোখ বাঁধার পর আমার যতটুকু দোতলায় মনে আমি উঠতেছিলাম, দোতলায় একটা ইয়ে দিয়ে উঠে একটা রুমের ভিতরে ঢুকানোর পরেই তখন আমাকে যখন পিক করে, তখন আমার হাতে 2টা ডিভাইস ছিল। ঠিক আছে, 2টাই স্যামসাংয়ের ইয়ে ছিল। তো সম্ভবত আমি কোনো ইন্টারোগেশন সেলের মধ্যে আমি বসছি, তো আমাকে এবার জিজ্ঞাসা করতে, আমার কনভারসেশনগুলি খোলা শুরু করলো, আমার যে গ্রুপের যে ইয়াগুলি সবার নাম দেখতেছে, ইয়া করতেছে। এবার একটার পর একটা শুরু হচ্ছে, কথা বলতেছে। কথার ভিতরে মানে কোনো মানে ইয়াটা না আসছে, হয়তো একটু সময় দিতে, ডেলিভারি দিতে দেরি হচ্ছে, তখনই পিছন থেকে মুহুর্মুহু আঘাতের মাত্রাটা এত তীব্র, শফিক ভাই, আমি আসলে কি বুঝা বলতে পারবো না। আকাশে মাথা থেকে শুরু করে একদম ইয়ে থেকে আমার তো চোখ বাঁধা ভাই, আমি তো বলতে পারতেছি। আপনি বলছিলেন যে আপনার উপরে এই নির্যাতন, এই ভয়াবহতার কথা আপনি আপনার মা, আমি এখনো বলতে পারবো না। এই ওয়ানে আসছি আমি লাইভে, এখনো পর্যন্ত বলতে আমি বলতে চাচ্ছি না আসলে, মানে ওই নির্যাতনের কথা আমি বলতে পারবো না, এই কারণে বলতে পারবো না। আমার মা পেশেন্ট, আমার ওয়াইফ আটকে উঠে, এখন আমি ট্রমার ভিতরেই আছি। মাঝে মধ্যে সেই 2018-এর সেই 11 দিন যে আমি গুমে ছিলাম, তাদের কাস্টডিতে ছিলাম, ওই সময়ের যে 11 দিন যে আমার উপর যে অত্যাচারটা হয়েছে, আমি আল্লাহ কাছে কামানবাক্য একটা কথা বলি, আমার ঘর তোর শত্রু যেন ওই জায়গাটা না যায়। ঠিক আছে, কোনো নিরীহ ব্যক্তি যেন ওই জায়গাটা না যায়। মানে আপনাদের উপরে যারা এই ভয়ঙ্কর নির্যাতন এবং নির্মমতা চালিয়েছে, তাদের জীবনেও যেন এটা না আসে। না, তাদের জীবনের জন্য আসে আমি চাই না, কারণ আমি মানুষ, কোনো মানুষের প্রতি এরকম করতে পারে না। ওয়াসিম ইফতেখার, এখনো আছে যারা আয়না ঘর বিশ্বাস করে না? আচ্ছা, তো কি বলবেন? ফ্যাসিজমের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, সে একলাই ফ্যাসিস্ট হয় না, সে আরও কিছু ফ্যাসিস্ট পয়দা করে, তৈরি করে, খুব ছোঁয়াচে এটা। সে সমাজের চারপাশেই ফ্যাসিজম ছড়ায় দেয়। সো পলাতক হাসিনা এই ভাইবটা সবাইকেই দিয়ে দিয়েছে। তার যে লোকজন আছে, বিশ্বস্ত লোকজন আছে, তারা অনেকেই বলে, অনেকে মুখজোর করার জন্য বলে, এদের তো মুখজোরটা অনেক, এদের মুখজোর সবচেয়ে বেশি এদের। সো এরা বলে যে আয়নাঘর নাই, তো আল্লাহ না করুক তাদের আয়নাঘরে যাওয়ার মতো পরিস্থিতি না হোক, বাংলাদেশ থেকে আয়নাঘরের সংস্কৃতি, এই বন্দিশালা সংস্কৃতি চিরতরে শেষ হয়ে যাক, উঠে যাক। বাট তাদের এটুকু বিবেক করা উচিত, তাদের এটুকু মানবাধিকার নিয়ে তাদের এটুকু ধারণা থাকা উচিত যে বাংলাদেশে আয়নাঘর ছিল কি ছিল না। এতগুলো মানুষ যারা ফিরে আসছে, যারা কথা বলছে, এতগুলো মানুষ কথা বলার পরে যদি তাদের এই রিয়েলাইজেশনটা না আসে, তাহলে তাদের রিয়েলাইজেশন আর কখনো আসবে না। ওই যে আল্লাহ একটা হাদিস আছে না, যে মোহর মেরে দেওয়া হয়েছে, তো তাদের বোধহয় হৃদয় এরকম মোহর মারা আছে, দে উইল নেভার আন্ডারস্ট্যান্ড। তো যে বুঝতে চায় না তাকে আপনি বোঝাতে পারবেন না। আমরা আজকে শেষ করি। জি দর্শক, আমরা শুনছিলাম আয়নাঘরের বন্দি 2 জন ভুক্তভোগীর উপর বয়ে যাওয়া নারকীয় ঘটনার কথা।
আমরা একই সাথে বলতে চাই যারা এই আয়নাঘর তৈরি করেছিল এবং যারা এই আয়নাঘর তৈরি করে এই ধরনের নিরীহ নিরপরাধ মানুষের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক এবং বাংলাদেশ থেকে চিরতরে আয়নাঘর বন্ধ করে দেওয়া হোক। দর্শক, আজকে আমরা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে অন্য কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।